সনসনে হাওয়া এসে নারায়ণের শরীরে লাগলো। সে যন্ত্রণায় লাফাচ্ছিল। এমন সময় সেই অদৃশ্য হাত পেছন থেকে নারায়ণের ঘাটটা চেপে ধরল। তারপর মাটির মধ্যে নারায়ণের মুখটা চেপে ধরল। নারায়ণ ছটফট করতে লাগলো। সেই সময় শিউলি ঠিক করেছিল, তাই না? তুইও ওই দলে। এবার তুইও মর। তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? অন্ধকারের বুক ছেড়ে এগিয়ে আসছে একটি লোক। তার হাতে রয়েছে একটি ধারালো কাস্তে। ঘন জঙ্গলের মধ্যে এতই অন্ধকার যে লোকটা যে কি তা ভালো করে বোঝা যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে তার পায়ের আওয়াজ। হঠাৎ করে শোনা গেল একটা বাচ্চার কান্নার ধ্বনি। লোকটা চেষ্টা করছে বাচ্চার কান্নাটা থামানোর, কিন্তু সে কোনো মতেই তার কান্না থামাতে পারছে না। তাই সে ধারালো কাস্তেটা দিয়ে একের পর এক কোপ মারতে থাকে বাচ্চাটির শরীরে। আমার ছেলেটা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমায় নিয়ে যাও। ওগো, তোমরা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে শিউলি। দুপুরের ভাত ঘুম দিয়েছিল সে। একটা দুঃস্বপ্ন দেখে হঠাৎ ধরফর করে ঘুম থেকে উঠেই বিছানা হাতড়ে ছেলেকে খুঁজতে থাকে শিউলি। 2 মাসের শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়েছিল সে। হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে যায়। বিছানা থেকে উঠে সে দাওয়ায় এসে খুঁজতে থাকে, কিন্তু সেখানেও শিবেনকে খুঁজে পায় না। কখনো কখনো তার স্বামী নারায়ণ ছেলেকে কোলে নিয়ে দাওয়ায় বসে খেলা করে। ঠিক সেই মুহূর্তেই মাঠের কাজ সেরে বাড়ি ফিরে আসে নারায়ণ। লাঙলটা কাঁধে নিয়ে এসে বেড়ার ধারে দাঁড়িয়ে শিউলিকে দেখে। উদ্ভ্রান্তের মতো কি যেন খুঁজে চলেছে সে, আর বলছে, কই আমার ছেলেটা, আমার ছেলেটা কই গেল? কোথায়? কই? দরমার বেড়া ঠেলে বাড়িতে ঢোকে নারায়ণ। শিউলি তাকে দেখেই দৌড়ে আসে। তারপরে বলে, ছেলেটা কই গেল? হ্যাঁ, তুমি নিয়ে গেছো তাই না? বলো না, বলো তুমি নিয়ে গেছো। দাও, ওর খিদে পেয়েছে, ওকে আমার কাছে দাও, দাও। পাগলের মতো কথা বলিস না তো। আমি তো মাঠ থেকে আসছি, ছেলেকে নেব কেমন করে? আর তুই কোথায় ছিলি? এই শিবু কোথায়? ও নিয়ে গেছে নাকি দেখ। শিবু নারায়ণের বড় ছেলে, বয়স এই 10-12 বছর হবে। সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। গ্রামের হরিণ মাস্টারকে ধরে তার বাবা নারায়ণ স্কুলে ভর্তি করে দিয়েছিল, কিন্তু ছেলেটা বড় অবাধ্য। লোকের গাছে ফল চুরি করে, না হলে কারোর বাড়ির জানলায় গলতি ছড়ে। সারাদিন দোষীপনা করে যখন বাড়িতে ঢোকে, তখন শিউলির মাথায় রক্ত উঠে যায়। উঠোনের ধার থেকে মুড়ো ঝাঁটাটা তুলে নিয়ে শিবুর পিঠের ওপরে বসিয়ে দেয়, আর তারপরে বলে, মর মর মর, এত লোক মরে আর তুই মরতে পারিস না? নেহাতে নিজে হাতে তোকে মারতে পারি না, পাপ লাগবে তাই সহ্য করি। তোর মরণ হলে না আমার হাড় জুড়ায়। নিঃশব্দে শিবুর 2 চোখ বেয়ে নোনা জলে ধারা নেমে আসে। তবুও তার চারিত্রিক কোনো পরিবর্তন হয় না। পরের দিন আবারও গ্রামের কেউ না কেউ এসে তার নামে নালিশ শুনিয়ে যায়।
ছেলের জন্ম দিয়েছে বলো, কি দিয়েছো তুমি বাবাকে? আমার কলা খাঁটি কেটে চলে আসছে। আমার মনে হচ্ছে কুলাঙ্গারের জন্ম দিয়েছে। ছেলে স্কুলে যায় না। দাও দাও অভাবের সংসারই আর একটা পেট বেড়েছে। যদিও তার খুঁটি খাবার মতো অবস্থা এখনো হয়নি, তবুও তাকে নিয়েও তো চিন্তার শেষ নেই শিউলির। বড়টা এমন বাউন্ডুলে, ছোটটি যে দাদার মতো হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, ঘুমের মধ্যেও এইসব কথাই ভাবে শিউলি। সারাটা দুপুর পঞ্চাদের পুকুরের ধারে বসে থাকে শিবু। মনের সব রাগ এক করে ঘাস ছিঁড়তে থাকে, আর নিজের মনে মনেই বলে, সব ভালোবাসা ওই পাবে কেন? মা কি ওর একার? আমার মা না, আমাকে কখনো মা জড়িয়ে ধরে না। শুধু ছোট ছেলেকে নিয়েই তার যত চিন্তা। আমার কপালে শুধু মার জোটে। আমি কার কাছে যাব? আমার পড়তে ভালো লাগে না, হরেন মাস্টার খুব মারে। এত পড়া আমার মনে থাকে নাকি? মা তো ঠিক মতো খেতেও দেয় না, একটু বেশি খেতে চাইলেই আবার মার। আর শিবেনকে সারাদিন আদর করে। আমি কি এমন করেছি যে ও আমায় দু চোখে দেখতে পারে না? পুকুরের একটা মাছ ঘাই মারল বোধ হয়। শিবুর মন চলে যায় সেই দিকে। কাদা মাটি সামলে পুকুরে নেমে মাছটা ধরেই ফেলে। তখন তার খুব আনন্দ হয়। তার বাড়িতে খাবার জোটে মোটে এক বেলা। আজ মাছ নিয়ে গেলে মার নিশ্চয়ই খুব খুশি হবে। মাছ নিয়ে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসে শিবু। তাকে দেখেই শিউলি আবার যেন রেগে যায়। ওর দিকে হঠাৎ করে তেড়ে আসে, তারপরে বলে, এই এই ভাইকে কোথায় নিয়ে গেছিস? হ্যাঁ, আমি তো কোথাও নিয়ে যাইনি, আমি তো মাছ ধরছিলাম। শিউলি ছেলের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলে, তুই নিশ্চয়ই জানিস, বলে দে বলছি। আমাকে তুই ভালোবাসিস না, তাই আমাকে সব সময় বকিস। ওই তো তোর সব, ওকে নিয়েই থাক তুই, আমি চলে যাচ্ছি। সে এক পা বাড়াতেই পিঠের উপরে ঝাঁটার বাড়ি পড়ে। শিউলি মারতে মারতে বলে, বেরো বেরো এখান থেকে, আর যদি ফিরেছিস তো আমার মরা মুখ দেখবি। বের হয়ে যা এখান থেকে, এক্ষুনি বের হ। অনেকবার সহ্য করে চোখের জল মুছে বাড়ি থেকে বের হয়ে যায় শিবু। শিউলির আগে আবারও বলে ওঠে, এত মানুষ মরে আর তোর মরণ হয় না কেন রে? হ্যাঁ, তুই মরলে আমি গঙ্গায় নাইতে যাব, বুঝলি? আমি গঙ্গায় নাইতে যাব। জ্বালিয়ে খেলো। কথাগুলো বলেই শিউলি আবারও পাগলের মতো খুঁজতে থাকে ছোট ছেলে শিবেনকে। মাত্র 2 মাসের শিশু, সে হঠাৎ করে কোথায় যাবে? ঘরের পিছনে ঝোপে একবার খুঁজে দেখতে যায় শিউলি। আশেপাশে সকলের বাড়িতেও খোঁজ নেয় নারায়ণ, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না শিবেনকে। হঠাৎই যেন কর্পূরের মতো উবে যায় একরত্তি শিবেন। এদিকে পুকুর পাড়ে বসে শিবু মন খারাপ করে নিজের মনেই বলে, বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার মরণ হোক এটাই তো চায়ও, কিন্তু কোথায় যাব আমি? কেই বা আছে আমার? এত খিদে পেয়েছে, কেই বা খেতে দেবে? তার চেয়ে বরং একবার ফিরেই যাই। তখন হয়তো রাগ করে বলে ফেলেছে, এবার বাড়ি গেলে ঠিক খেতে দেবে। আগে খেতে চাইলেই বলতো, ঘরে এই আছে, এটাই খা। ও মা, ওই দেখো শিবেন আবার কাঁদতে লেগেছে। ও কাঁদে না, তুই খা, আমি ভাইকে দেখে আসি। এখন তো আর সেটা বলবে না, কটা দিন গেলে আপনিই সব ঠিক হয়ে যাবে। এইরকম চিন্তা করে শিবু আবারও বাড়ির রাস্তা ধরল। শিবু বাড়িতে ফিরে আসে কিছুক্ষণ পরে। খিদের জ্বালা বড় ভালাই। বাড়িতে ঢুকেই সে দেখে বাবা মা মাথায় হাত দিয়ে দাওয়ার কাছে বসে আছে। অবহেলা অযত্নে বেড়ে ওঠা ছেলেটার রাগটা একটু বেশি। বাড়িতে ঢুকেই সে রাগত স্বরে বলে, মা খেতে দে। কি রে, খেতে দে না, খুব খিদে পেয়েছে। শিউলি নিরুপায় হয়ে দাওয়ায় হাত পা ছড়িয়ে বসেছিল। শিবুর ডাক শুনতে পেয়েও শিউলি কোনো শব্দ করে না। নারায়ণ একটা ঠেলা দিয়ে বলে, ছেলেটারে কিছু খেতে দে শিউলি, তখন তো অত মারলি, ছেলেটা তবুও কিচ্ছুটি বলেনি। খালি খিদে আর খিদে, হ্যাঁ খালি খিদে। ওইটুকু ছেলের পেটে আগুন জ্বলে কি করে এত? হ্যাঁ, জন্মেই মাকে খেলো,
তাও ওর খিদে মেটেনি? এই শিউলি, এসব তুই কি বলছিস? আস্তে কথা বল। ও তো ছোট এখনো। ও তোকেই মা বলে জেনে এসেছে। জন্মের পর থেকে তুই তো ওকে এত বড় করেছিস। আমার ছেলেকে খুঁজে এনে দাও বলছি, নইলে 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 আমি এই ঘরে আগুন জ্বালিয়ে দেবো। আর শিবুকে বলো আমার চোখের সামনে থেকে চলে যেতে। ওকে আমি সহ্য করতে পারছি না, না কিছুতেই পারছি না। ওকে তো বলেছিলাম ফিরে এলে আমার মরা মুখ দেখবে। ও তো ওটাই দেখতে এসেছে, তাই না? আমি মরেছি নাকি? তুমি ওকে তাড়াবে কিনা বলো? হ্যাঁ, তাড়াবে? কথাগুলো বলেই ঘরে দৌড় দিল শিউলি। সব কথা মাথা নিচু করে শোনে শিবু। শিউলি তার নিজের মা নয়, এ কথা আগেও অনেকবার সে শুনেছে। তবুও তার মনে পড়ে ভাই হওয়ার আগে শিউলি তাকে কত আদর করত। শ্লোক বলতো, চরকা কাটা বুড়ির গল্প, রাক্ষসী রানের গল্পও বলতো। শিউলির শরীরের গন্ধ মেখে কাদা হয়ে ঘুমিয়ে পড়ত ছোট্ট শিবু। গ্রামের কিছু লোক সন্ধ্যাবেলা নারায়ণের বাড়িতে দেখা করতে এলো। পুঁটির মা বলল, ওইটুকু দুধের শিশুটি একেবারে উবে গেল গো। বলি, মায়ের এমন মরণ ঘুমও হয় যে ছেলেকে আগলে রাখতে পারলো না। সাথে সাথেই বলে উঠল পাঁচকড়ি ঘোষ। আরে বাবা, মরণ ঘুম নাকি? হ্যাঁ, কারোর সাথে গপ্প করছিল নাকি? কে জানে, ভগবান জানে। নইলে পাশ থেকে কেউ ছেলে নিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, এই রকম কোনোদিনও জীবনে দেখিনি আমি। শিউলি দাওয়ার ওপর পাথরের মতন বসে আছে। নানান মানুষের নানান কথা তার কানে আসছে। শিউলি কিন্তু ভাবছে অন্য কথা। শিউলি, শিউলি, তোর ছেলেটাকে একবার নিয়ে আয় দেখি। ওর ওই সাতপানা মুখটা দেখে আমার মনটা জুড়ায়। শিউলির গা জ্বলে। রোজ দুপুরে এসে এই একই আবদার। লোকে বলে, ও একটা অভাগী ডাইনি, নিজের মেয়েকে আর স্বামীকে খেয়েছে। হ্যাঁ, পাগলের মতন থাকে সব সময়। কিন্তু ও নাকি অনেক কিছুই জানে। সকালবেলায় ভালো মানুষের মতন থাকে, বুঝলে তো? আর রাত নামলেই তার ঘরে নানান রকমের নাকি শব্দ শোনা যায়। ভূত নামায় আর ওই কি বলে ওটা, হ্যাঁ, তুকতাক করে। এইসব অবশ্য পাড়ার লোকের মুখে শুনেছে শিউলি। সে যখন এইসব শোনে তখন সে ভয়ে কুঁকড়ে যায়। তাদের গায়ে জবাবাগদির মেয়েটা যখন পোহাতে ছিল তার গলায় একটা মাদুলি ছিল। সকলে বলতো সন্তান যেন সুস্থ হয়, তাই এই মাদুলি। কঙ্কালী তলায় মানত করে তার মা রেণুবাগদি এই মাদুলি এনেছিল। ওমা, সেই মাদুলি গলায় থাকা অবস্থায় জবার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। পরে কানাঘুষো করে শোনা যায় রেণু ছিল জবার সৎ মা, সেই নাকি সন্তান নষ্ট করার মাদুলি এনেছিল। ও মা গো, কি সর্বনেশে কাণ্ড! খবরটা শুনে গালে হাত দিয়ে বলেছিল শিউলি, আজ তার সাথেও এমনটাই হলো। তাহলে কি ওই ডাইনি যে তার ছেলেকে গোপাল বলে আদর করে চুমু খেয়েছিল সেই কালনাগিনী হয়ে তার ছেলেকে নিল? হ্যাঁ, শিউলি এতক্ষণ যার কথা ভাবছিল সে এই গাঁয়ের মেয়ে নিভা। গ্রামের নিপেন ময়রার সাথে তার বিয়ে হয়। তার একটি মেয়ে ছিল। বিয়ের 1 বছরের মধ্যেই তার স্বামী মারা যায়। তখন সে ফিরে আসে এই গাঁয়ে। 1 বছর পর একটি মেয়ে হয় তার। কিন্তু মাত্র 2 বছর বয়সে কলেরা সেই ছোট্ট মেয়েটা মারা যায়। নিভা আর শ্বশুর বাড়ি ফিরে যায় না, এই গাঁয়ে থেকে যায়। তখন থেকেই লোকেরা তাকে ডাইনি বলে অপবাদ দেয়। সে বেচারি কাউকে কিছুই বলে না। তবে এই বিষয়টা শুনে শিউলির বড় মায়া হয়। তার কখনো নিভাকে দেখে ডাইনি বলে মনে হয়নি। সে নিভাকে দাওয়ায় বসতে দেয়, মাটির কলসি থেকে জল তুলে খেতে দেয় তাকে। এই হেন আতিথেয়তায় চোখ ভিজে আসে নিভার। এত সম্মান যে তার ভাগ্যে ঠাকুর লিখে রেখেছেন এটা সে কোনোদিনও বিশ্বাস করতে পারেনি। শিউলিকে আশীর্বাদ করে নিভা বলল, তুই খুব ভালো রে মেয়ে, তোর কোল আলো করে একটা ফুটফুটে ছেলে এসেছে। এতদিন পরের ছেলেকে আগলে রেখেছিলি, সেই পুণ্যে তোর এই ছেলে হলো। তবে শিবুকে যেন অবহেলা করিস না, ও তোকে বড্ড ভালোবাসে। ভালোবাসার আর ছাই। বাপটা দিনরাত খেটে মরছে, সোহাগ করে ছেলেকে আবার স্কুলে দেওয়া হয়েছে।
ওই তো পড়াশোনার ছিরি। আজ কার বাড়ির পাঁচিলে উঠে ফল চুরি করছে, কাল কোন বাড়ির বেড়া ভাঙছে। নিভাদি, তুমি আর ওর কথা বলো না। আমি আর পারি না ওকে নিয়ে। ও আমার পেটের ছেলে না, তবুও কম ভালোবাসি না ওকে নিভা দিদি। বলতে বাধ্য হচ্ছি দিদি, ও যা দোষী ছেলে, কারোর পেটে অমন 70ও যেন না হয়। অমন কথা বলে না বোন, ও যে ছেলে মানুষ, দুরন্তপনা তো করবেই। তার উপরে মাটা আবার জন্ম দিয়েই মরলো। মরলো তো বাঁচলো, অমন বালাইকে আমার ঘাড়ে দিয়ে গেল। সত্যি বলছি দিদি, ও ছেলে একদিন খুন হবে, তুমি দেখে নিও। দরমার বেড়ার আড়াল থেকে সব কথাগুলো শিবু শুনতে পায়। চোখে জল এসে যায় তার। মনে মনে বলে, ফল চুরি করে এনে তোকেই দি, পুকুরের মাছ ধরে এনে তোকেই দি, তাও তোর কাছে আমিই খারাপ। শিবু দু চোখ বেয়ে অঝোর ধারায় জল ঝরে পড়ে। তারপর চোখের জল মুছে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমি একদিন শাস্তি দেবই দেব, আর এমন শাস্তি দেব যে তুই কোনোদিনও ভাবতে পারবি না। কথাগুলো বলেই সেখান থেকে চলে যায় শিবু। শিবেনকে কোথাও আর পাওয়া যায় না। দুপুর থেকে বিকেল, বিকেল গড়িয়ে রাত নামলো। শিউলি আর নারায়ণের সংসারে নেমে এলো অন্ধকার। ঘরের এক কোণে পেতে রাখা ঠাকুরের আসনের সামনে হত্যে দিয়ে পড়ে থাকে শিউলি। উঠোনের পাশে জমির ভিতর থেকে হঠাৎ কার যেন কান্নার আওয়াজ শুনতে পায় সে। প্রায় সাথে সাথেই শিউলি ছুটে যায় সেই ঝোপের কাছে। ঘন অন্ধকারের মধ্যে কোনো কিছু চোখে পড়ে না তার। তবে হঠাৎ করে শিউলি দেখল অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। আবছা হলেও বোঝা যাচ্ছে কেউ মনে হয় কোলে করে কিছু একটা নিয়ে আছে। শিউলির চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে যায়। কে দাঁড়িয়ে আছে ওখানে? আস্তে আস্তে সেই ছায়া মূর্তিটা অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে। শিউলি ভয়ে দুপা পেছনের দিকে সরে আসে। মুহূর্তের মধ্যে এক ঝলকের জন্য কাউকে সে দেখতে পেল, এবং তারপরেই সে ভয়ে ঠক ঠক করে কেঁপে উঠল। এদিকে দাওয়ায় চিন্তিত মুখে বসেছিল নারায়ণ। শিউলিকে দৌড়ে ঝোপের দিকে যেতে দেখে খুবই অবাক হল সে। সেও পিছু পিছু ছুটল। শিউলি ভয়ে ভয়ে পিছনের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ পিছন থেকে ছুটে গিয়ে শিউলির হাতটা চেপে ধরল নারায়ণ। তারপরে বলল, হে শিউলি, কোথায় যাচ্ছিস সমান করে ছুটে? কি আছে ওখানে? আর তুই এমন করে ভয়ে কাঁপছিস কেন? ওইখানে শিবেন আছে, ওকে নিয়ে আসি। ওর খুব খিদে পেয়েছে, তাই ও কাঁদছে। আর আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমি তাকে দেখেছি। নারায়ণ চারিদিকে একবার দেখে নিয়ে বলল, কই, কেউ তো নেই শিউলি। কি বলছিস তুই? চোখ আর কানের মাথা খেয়ে বসে আছো নাকি? আমি তো শুনতে পাচ্ছি, ওই তো কাঁদছে। আরে বাচ্চা আমার, যাও না, যাও না, ওকে নিয়ে আসো। আরে না হলে আমি যাচ্ছি, ওকে মেরে ফেলবে। আমি ওকে দেখেছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? আচ্ছা ঠিক আছে, আমি ঘর থেকে আলো নিয়ে এসে দেখবো খন। তুই এখন ঘরে যা দেখিনি, ঘরে গিয়ে বস। জঙ্গলের এদিকে সাপ খুব থাকতে পারে। আমি দেখছি কি করা যায়। তুই ঘরে চল। এই বলে নারায়ণ কোনো মতে বুঝিয়ে ঘরে নিয়ে আসে শিউলিকে। শিউলির এই ধরনের ব্যবহার অত্যন্ত বিরক্ত হয়ে শিউলিকে ঘরে বসিয়ে রেখে নারায়ণ বাইরে বের হয়ে যায়। রাত খানিক বাড়তেই শিবু পা টিপে টিপে ঘরে ঢোকে। আজ আর খাওয়া জুটবে না, এটা সে ভালো করেই জানে। নারায়ণ তখনও আসেনি। পেটে খিদের আগুন নিয়েই শুয়ে পড়ে শিবু। খিদেতে তার চোখে জল গড়িয়ে পড়ে। নারায়ণ বাড়ি ফিরে অনেক রাতে। সে এসে দেখে শিবু দাওয়াতেই ঘুমিয়ে পড়েছে। তাই সেও শিবুর পাশে শুয়ে পড়ে। গভীর রাতে শিউলির ঘরের ভিতর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যায়।
নারায়ণ শিবুর সাথে দাওয়াতেই ঘুমিয়েছিল। সারাদিনের ক্লান্তিতেই দু চোখে ঘুম নেমে এসেছিল সহজেই, কিন্তু শিশুর হাসির শব্দ শুনে নারায়ণ সোজা হয়ে উঠে বসল। তারপর মনে মনে বলল, শিউলি কি পাগল হয়ে গেল নাকি? অমন বাচ্চার মতো হাসছে কেন? দাওয়া থেকে উঠে সে ব্যাপারটা দেখতে গেল। সবচেয়ে অবাক হওয়া তা তখনও বাকি ছিল। ঘরে শিউলি নেই, ফাঁকা ঘর থেকে বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে। নারায়ণ তো অবাক হয়ে যায়। জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল শিউলি। কাকে যেন সে দেখতে পেয়েছে। শিউলি তাকেই লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক এমন সময় শিউলি থমকে দাঁড়িয়ে পড়ল। সে দেখল তার সামনে সেই ছায়ামূর্তি হঠাৎ করেই দাঁড়িয়ে পড়েছে। অন্ধকারে ঝিঝি পোকার ডাকের সাথে সাথে বয়ে চলেছে বাতাস। শিউলি সেই ছায়ামূর্তিকে বলল, নিভা দিদি, আমার ছেলেকে তুমি দিয়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি নিভা দিদি। তুমি তাহলে কেন ওকে আমার থেকে আলাদা করছো? দিয়ে দাও না নিভা দিদি, হ্যাঁ দিয়ে দাও। সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে পিছনে তাকালো। তাকে দেখে আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল শিউলি। সেই ছায়ামূর্তি দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানে আসার সাহস কি করে পেলি শয়তানি? চলে যা, চলে যা এখান থেকে। এইরকম বলো না নিভা দিদি, এরকম বলো না। সবাই তোমাকে খারাপ বললো, আমি তোমাকে নিজের দিদির চোখে দেখেছি, তোমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি, আর তুমি তুমি আমার সাথে এরকম করছো? এরকম করো না আমার সাথে। চলে যা, চলে যা, না হলে তোর ছেলেকে খোঁচা কাটের টুকরো দিয়ে গলার নলি আমি কেটে দেবো। কথাটা শুনে ভয় পেয়ে যায় শিউলি। নিভা খিলখিল করে হাসতে থাকে। তার হাসিতে বুকের ভিতরটা ধকধক করে ওঠে শিউলির। নিভা খোঁচা কাঠের টুকরোটা নিয়ে তার কোলে থাকা সেই বাচ্চাটার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। শিউলি সাথে সাথে চিৎকার করে ওঠে। নারায়ণ চারিদিকে দেখছিল যে কোথায় গেল শিউলি। হঠাৎই শিউলির চিৎকার শোনা গেল পাশে সেই ঝোপে। নারায়ণ তাড়াতাড়ি দৌড়ে গেল। তারপরে গিয়ে দেখল শিউলি অজ্ঞান হয়ে পড়ে আছে সেই অন্ধকার ঝোপের মধ্যে। শিবু, শিবু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় এদিকে। চিৎকার করে সে তখন শিবুকে ডাকে। বাপের এমন চিৎকার শুনে ধরপড়িয়ে উঠে ছুটে যায় শিবু, এবং যেদিক থেকে চিৎকার ছুটে আসে সেই দিকে ছুটল সে। নিভা শিবেরের এই খবরটা জানত না। দিন দুয়েক পরে সে যখন শিউলির বাড়িতে এলো, তখন সারা বাড়ি নিস্তব্ধ। ভালো করে কান পেতে শোনে সে। না, কোনো বাচ্চার গলার আওয়াজ সে তো পাচ্ছে না। তবে শিউলি কি বাড়িতে নেই? বাড়ির বাইরে দাঁড়িয়ে এই কথাই ভাবতে ভাবতেই নারায়ণ বাড়ি থেকে বের হয়ে আসে। নিভা বেড়ার বাইরে থেকেই বলে, ও ঠাকুরপো, শিউলি বাড়ি নেই নাকি? ভেতরে এসো বৌদি, সব বলছি। নিভা লক্ষ্য করল নারায়ণের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাড়ির ভিতরে আসতেই নারায়ণ তাকে সবকিছু খুলে বলে। এ তো খুব চিন্তার কথা ঠাকুরপো। তা পুলিশে খবর দিয়েছো? নারায়ণ মাথা নেড়ে জানায় যে পুলিশ এসে খবর দেয়নি। আমি একবার শিউলির সাথে দেখা করে আসি। বলেই সে ঘরের ভিতরে চলে গেল। পর মুহূর্তেই শিউলির গলা শুনতে পায় নারায়ণ। সে চিৎকার করে বলছে, ডাইনি, আমার ছেলেকে তুই নিয়েছিস তাই না? তাই তো এতদিন পরে আবার দেখতে এসেছিস আমরা মরে গেছি কিনা। দে এক্ষুনি আমার ছেলেকে ফিরিয়ে দে।
তোকে আমি ভালোবেসে বসতে দিয়েছি, কত গল্প করেছি, আর সেই তুই আমার ছেলেকে নিলি। গায়ের সকলে বলেছিল তুই ডাইনি, আমি বিশ্বাস করিনি। ডাইনি? দে দে আমার ছেলেকে দে। হ্যাঁ, তোকে আমি কাল দেখতে পেয়েছি। হ্যাঁ, আমি দেখেছি রাতের আড়ালে এসে এইরকম সর্বনাশ তুই করছিস। কাল মুখী আমার ছেলের গলাতে তুই কোঁচা কাঠ ঢুকিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। এরপর নিভা চুল ধরে ঝাঁকিয়ে সে পাগলের মতো বলতে থাকে, খেয়ে নিয়েছিস না আমার ছেলেকে? খেয়ে নিয়েছিস? হ্যাঁ, ওই ছোট্ট শরীরটা খেতে তোর খুব ভালো লাগলো? হ্যাঁ, ওরে রাক্ষসী, তুই আমার ছেলেকে খেয়ে নিলি। হ্যাঁ, খেয়ে নিলি। বলেই জোরে জোরে নিভার চুলগুলো ঝাঁকাতে লাগলো। নানান বেগতিক দেখে ছুটে এসে নিভাকে শিউলির হাত থেকে রক্ষা করে। নিভাও কোনো রকমে দৌড়ে পালিয়ে যায়। শিউলি তখনও চিৎকার করতে থাকে, আমার ছেলেকে দিয়ে যা বলছি, নাহলে নাহলে এই অসবুটি দিয়ে তোকে কেটে ফেলবো। ও আমার ছেলেকে নিয়ে নিয়েছে, আমি ওকে দেখেছি দুবার। হ্যাঁ, আমি ওকে দেখেছি। শিবে, আমার ছোট্ট সোনা, কোথায় তোকে খুঁজবো? বলতে বলতেই মাটিতে মূর্ছিত হয়ে পড়ে শিউলি। শিউলি শিবুকে একেবারেই সহ্য করতে পারে না, তাই সে নারায়ণকে বলে, তুমি ওকে অন্য কোথাও পাঠিয়ে দাও। ওই ছেলে আমার দু চোখের বিষ। ওইটুকু ছেলে কোথায় যাবে? আর তাছাড়া ওর কি দোষ? তুই মা হয়ে এমন মরণ ঘুম দিলি যে কোলের ছেলেকে তুলে নিয়ে চলে গেল। মা কি এমন হতে পারে? শিবুর মা তো আর দেখে যেতে পারলো না, তার শিবুকে তুমি এমন অযত্নে রেখেছ। দেখলে সে বেচারি খুব কষ্ট পাবে। মরে গিয়েও সে যে মায়া ছাড়তে পারেনি, সে আমি বেশ বুঝতে পারছি। সে যে আমায় বড় ভালোবাসতো, আমার খেয়াল রাখতো, আর তুই কি না? কথাগুলো বলেই সেখান থেকে উঠে যায় নারায়ণ। শিউলি অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। আজ এতগুলো বছর সে এই লোকটার সাথে ঘর করছে। এর আগে তো কখনো কোনো অভিযোগ করেনি নারায়ণ, আর আজ তার এত বড় ক্ষতির দিনে নারায়ণ তার মৃত স্ত্রীর কথা মনে করে তাকে দূরে সরিয়ে দিল। এই চিন্তায় মর্মাহত হয়ে পড়ে শিউলি। হতবুদ্ধির মতো সে দাওয়ায় বসে থাকে। নীরবে চোখের কোণ থেকে বেয়ে নেমে এসেছে নোনা জলের ধারা। হঠাৎই তার মনে হলো যেন এইমাত্র কোনো শিশু কেঁদে উঠল। সে দৌড়ে বেড়ার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর এদিকে ওদিকে চেয়ে দেখে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তাই সে আপন মনে ঘরে ফিরে আসতেই আবারও শিশুর কান্না ভেসে আসে। সে আবার ছুটে যায়। এইবার সে দেখতে পায় শিবু একটি ছোট্ট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বাচ্চাটি থেকে থেকে কেঁদে উঠছে। শিউলি কিছুটা এগিয়ে এসে রক্তচক্ষু নিয়ে বলল, তুই কাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমি ভাবলাম তুমি খুশি হবে, তাই। শিউলি পাশের ঝোপ থেকে একটা লম্বা লাঠি খুঁজে নিয়ে তাড়া করে শিবুকে। আজ তোকে শেষ করে দেব। কার বাচ্চা তুই চুরি করে এনেছিস বল? এই বাড়িতে আসলে তোকে আজকে মেরেই ফেলবো আমি। শুয়োরের বাচ্চা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। শিবু ভালো করে খায়নি। নিভা শিবুকে ডেকে খাইয়েছে কয়েকদিন, কিন্তু আজকাল শিবু আর তাকে ডাকে না। শিবু ঘুরে ঘুরে বেড়ায় আর তার কুকর্মের জন্য লোকের কাছে মার খায়। কখনো কেউ তাকে আদর করে কাছে ডেকে তার ভুলগুলো শুধরে দেয়নি। তার কপালে জুটে শুধুই নিন্দা আর মার। মানুষের আচরণ অনেকটা নির্ভর করে তার তৎকালীন পরিস্থিতির ওপরে। এই কথাটা বোধ হয় সর্বৈব সত্য। দিনের পর দিন না খেতে পেয়ে অবহেলা অনাদরে শিবু শিশুসত্তা স্রোতের বিপরীতে চলতে শুরু করল। একদিন কোথায় যেন সে নিরুদ্দেশ হয়ে যায়।
তবে তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা কোনোদিনও কারোর ছিল না। তাই একটা সময়ে শিব শিশু মুখখানি চিরতরে সকলের মন থেকে বিস্মৃত হল। এদিকে শিউলির ছেলে শিবেনকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার সাথে সাথে শিবকেও আর কোনো জায়গায় খোঁজ পাওয়া গেল না। নিঃসন্তান এই দম্পতির সংসারে যেন আগুন লাগল। নারায়ণের অত্যাচারে শিউলি অতিষ্ঠ হয়ে উঠেছে। নারায়ণ প্রায় দিনই মদ গিলে বাড়িতে এসে তাকে মারধর করে। বাড়ি থেকে দুটো শিশু চলে গেল। কার জন্য? শুধুমাত্র শিউলির জন্য। শারীরিক অত্যাচার ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে শিউলি ধীরে ধীরে পাগলের মতো আচরণ করতে শুরু করল। তোর জন্য আমার দুটো ছেলে আর নেই, তুইও মরে যা। না মরে যা। তুই কেন আমার জীবনে এলি বলতো? কেন এলি? আমার শালা সোনার সংসারটা পুরো নষ্ট করে দিলি, তুই পুরো নষ্ট করে দিলি। একদিন নারায়ণ সন্ধ্যাবেলা মাঠ থেকে বাড়ি ফিরে এসে দেখে শিউলি দাওয়ার কাছে বসে আছে। তার চুলগুলো হাওয়ায় উঠছে এবং সে এক দৃষ্টিতে সামনের বড় জাম গাছটার দিকে তাকিয়ে আছে। নারায়ণ যে তার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে তার যেন কোনোই খেয়াল নেই। নারায়ণ তার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলল, কি হলো তোর? অমন করে চেয়ে বসে আছিস কেন? খেতে দিবি? চল না, বড় খিদে লেগেছে। অবশ্যই তুই কি বুঝবে, তোর তো আবার শিশুদের মাংস খাওয়ার অভ্যাস। শিশুদের রক্ত খেতে তোর খুব ভালো লাগে, তাই না? শিউলি তখনও সেভাবেই বসে আছে। নারায়ণ আরো একবার বলে ওঠে, এই কানের মাথা খেয়ে আছিস নাকি দেখছি? আর খেতে দিবি না? কি বলো, ঝাঁটার বাড়ি খাবি নাকি তুই? মাথা খারাপ করে রেখে দিয়েছে। কি রে এই কালমুখী? শিউলি ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর ধীরে ধীরে উঠে চলে যায়। তার ভাবলিসীন চাহনি দেখে বুকটা ছ্যাঁদ করে ওঠে নারায়ণের। সে আসার পথে মদ গিলে এসেছে, কিন্তু তাও শিউলির ওই চোখখানি দেখে তার বুকের ভিতরটা কিরকম যেন করে উঠল। এমন কত কিছু নারায়ণ প্রতিদিন তাকে বলে, প্রত্যুত্তর দেয় শিউলিও। খুব ঝগড়া হয় তাদের মধ্যে, কখনো কখনো মার চোটে শিউলির কপালে। হে ভগবান, দুটো ছেলেকে আমার কেড়ে নিলে। এই মালটাকেও তুলে নাও না ভগবান, এই মালটাকেও তুলে নাও। তাহলে আমার কপালটা এইরকম হবে তা আমি কোনো দিন ভাবিনি। শালা কোনো দিন ভাবিনি। দোষ শালা ভাল লাগে না বাড়ি থাক। মুখে একটা বিরক্তি সূচক শব্দ করে সেখান থেকে উঠে স্নান করতে চলে যায় নারায়ণ। গরমের দিন কুয়ো থেকে খানিকটা জল গায়ে ঢালে সে। তারপর সে ঘরে ফিরে এসে দেখে শিউলি দাওয়াতে নেই। এলো চুলে টলমলে পায়ে একাই জঙ্গলের পথে চলে যাচ্ছে। শিউলি, এই শিউলি। শিউলির পিছু নিয়ে জঙ্গলের পথ ধরল সে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে খালি পায়ে হেঁটে চলেছে শিউলি। তার এলো চুলগুলো হাওয়ায় উঠছে। খানিকটা দূরত্বে হেঁটে চলেছে নারায়ণ। সে দেখতে পাচ্ছে শিউলির খালি পায়ে কাঁটা ফুটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে শিউলির কোনো ভূক্ষেপই নেই। জঙ্গলের পথ ধরে যেতে যেতে তারা পৌঁছল বাঁশকোপা নদীর পাড়ে। এদিকে প্রায় ঘন অন্ধকার। শিউলি নদীর পাড়ে এসে কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই মাটিতে উপুর হয়ে বসল। এদিকে ওদিকে কি যেন তাকিয়ে দেখল। নারায়ণ কিছুটা তফাতে থাকায় তাকে দেখতে পেল না সে। তারপর মাটির উপরে ঝুঁকে পড়ে ঠিক বানরের মতো করে দুই হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলো। বেশ খানিকটা মাটি খোঁড়ার পর একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো।
এই দৃশ্য দেখে ভয়ে ও আতঙ্কে কুঁকড়ে গেল নারায়ণ। সে দূর থেকে চিৎকার করে বলতে লাগলো, ও কি করছিস শিউলি? ও কার হাত? সরে আয় ওখান থেকে, সরে আয়। শিউলি তখনও পাগলের মতো ঘুরেই চলেছে। এরপরে ধীরে ধীরে উঠে এলো একটি ছোট্ট শিশুর একরত্তি শরীরের কঙ্কাল। খুব যত্ন সহকারে সেই কঙ্কালটা মাটির নিচ থেকে তুলে আনলো শিউলি। সে যেন তার নরম শরীরে হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে ডাকতে লাগলো, শিবেন, ও শিবেন, দাদাকে মনে পড়ে তোর? হ্যাঁ, তোর দাদা কিন্তু তোকে ভালোবাসতো। হ্যাঁ, কিন্তু ওই যে তুই আমার সব কিছু কেড়ে নিলি, ওইটা আমার সহ্য হতো না। তুই আসার পর থেকে আমার যে সব কিছু শেষ হয়ে গেল। নারায়ণ পাথরের মতন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। আশেপাশে আর তো কেউ নেই। সে বিশ্বাস করতে পারছে না। এসব এসব কি ঘটে চলেছে তার চোখের সামনে। শিউলি তখনও বলে চলেছে, এতদিন মাটির নিচে থাকতে তার ভালো লাগছিল না বল? হ্যাঁ, কি করব বল? তোর এই ছোট্ট শরীরে যে কি আছে জানি না। যেই তোকে দেখে আদর করে, ভালোবাসে, তোকে কোলে নেয়, আর এদিকে আমাকে দেখ, শুধু আমার কপালে জুটতো লোকের মার আর গালাগালি। বাড়িতে পেট ভরে খেতেও দিত না। কই কই তুই আসার আগে তো এমন হতো না আমার সাথে। আমি তো বেশ ছিলাম তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। বলেই সেই শিশুর কঙ্কালের গলাটা চেপে ধরল শিউলি। তার হাতের চাপে গলার হাড়টা মটমট শব্দ করে ভেঙে গেল। তারপর আবারও সে বলে উঠল, ভাই, ভাই আমার খুব লাগলো বুঝি? তার তো একটু লাগবেই ভাই। আমাকে বাড়ি থেকে তাড়িয়েছিস, সেই ব্যথা যে কতটা তার তুই কি বুঝবি? হ্যাঁ, তুই বুঝবি ভাই? জানিস মা তোকে দেখলে কি বলতো? বলতো, আমার আদরের শিবেন, আমার একমাত্র ছেলেটা শুকিয়ে গিয়েছে, হাড় বেরিয়ে গেছে। এই জন্যই তোকে মরতে হলো। এই যে তোকে দেখলে সবাই ভালোবাসে, আর আমাকে দেখলে লাঠি ঝাঁটাই সব মারে, ঠিক এই কারণেই তোকে মরতে হলো রে ভাই। এই কারণেই মরতে হলো। সেই হাসি শুনে নারায়ণের শিং তারাবে ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। কি করবে সে এখন? এই যে শিউলি নয়, সেটা সে বুঝতে পেরেছে ভালো করে। শিউলির শরীরে পুরোটাই অধিকার করেছে শিবু। তার মানে শিবু মারা গেছে। শিবুর ওই অতৃপ্ত আত্মা শিউলির মন আত্মা ও শরীর জুড়ে বসেছে। শিউলির কণ্ঠ থেকে শিবুর আত্মকথন শুনে নারায়ণের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নারায়ণ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। সে একেবারে শিউলির পিছনে এসে দাঁড়িয়েছে। তখনও শিউলি বলে চলেছে, নিভা কাকি, সেও আমাকে খুব ভালোবাসতো, আদর করে ডেকে খাওয়াতো, কিন্তু তুই আসার পর সবাই তোকে নিয়েই আদিক্ষেতা করতে লাগলো। হ্যাঁ। কথাগুলো বলতে বলতে কঙ্কালটির একটা হাতের হাড়গোড়গুলো মটমট শব্দ করে ভেঙে দিল শিউলি। নারায়ণ আর থাকতে পারল না। সে ছুটে গেল শিউলির কাছে। তারপর ধরা গলায় বলল, ওকে ছেড়ে দে শিবু, ওকে ছেড়ে দে। ও তো এক সময় তোকে ভালোবাসতো বল। তোর মা মরে যাওয়ার পর কত যত্ন করেছে তোকে। ওর ছেলেকেও তুই কেড়ে নিয়েছিস। আমি তো তোর বাপ বল। শোন না,
এই দেখ বাবা, আমি হাত জোর করে বলছি, তুই ওকে ছেড়ে দে বাবা, আমার ছেড়ে দে, ওকে ছেড়ে দে তুই। নারায়ণের কাতর স্বর শুনে তার দিকে রক্ত চক্ষু মিলে তাকালো শিউলি। হাতের থেকে শিশুর কঙ্কালটা মাটিতে নামিয়ে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নারায়ণের সাথে সাথে উঠে দাঁড়ালো। শিউলি তার এলো চুলগুলো দিয়ে নারায়ণের গলায় ফাঁস লাগিয়ে দিল হঠাৎ করে। নারায়ণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সোহাগী হয়েছে, হ্যাঁ, খুব সোহাগী হয়েছে না? ছেলেটা দিনের পর দিন মার খেত, পেট ভরে খেতে পেত না, লোকের বাড়ি থেকে কেন কেন খাবার চুরি করত, হ্যাঁ, ফল চুরি করে খেত, সে কথাটা ভেবে দেখেছো কোনোদিন? কই কই, আমার জন্য তো এমনটা সোহাগ করতে দেখিনি কখনো, হ্যাঁ? আজ বউকে চোখের সামনে মরতে দেখে খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আর সেদিন সেদিন কোথায় ছিলে তোমার এই সোহাগী মন, হ্যাঁ? যেদিন আমাকে আমাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দিল, খোঁজ নিয়ে দেখেছিলে আমি কোথায় আছি, হ্যাঁ, বেঁচে আছি না মরে গেছি? আজ তুমি কিছু করতে পারবে না বাবা, ওকে আমি নিজে হাতে শাস্তি দেব। ওর ছেলেটাকেও কেড়ে নিয়েছিস তুই, এতেও কি ওকে শাস্তি দেওয়া হয়নি বল? এতেও কি ওকে শাস্তি দেওয়া হয়নি? তুই তুই এতেও কি শান্তি পাসনি বল? হ্যাঁ, শান্তি পাসনি তুই? না না, আমি শান্তি পাইনি, না, মৃত্যুই ওর একমাত্র শাস্তি। হ্যাঁ, যেদিন ও আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, সেদিন বাড়ি থেকে কাঁদতে কাঁদতে হাঁটতে লাগলাম, কোথায় যাব? তাই হাঁটতে হাঁটতে ওই বাঁশকোপা নদীর পাড়ে, এই যে ঠিক 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 এইখানে এখানে এসে দাঁড়ালাম। হ্যাঁ, তারপরে জলে দিলাম মরণ ঝাঁপ। হ্যাঁ, ওই দেখো বাবা, ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ওই যে আমার দেহটা কেমন ভেসে উঠেছে দেখো, হ্যাঁ, ফুলে ফেপে উঠেছে, কেমন পচা গন্ধ বেরোচ্ছে আমার পচা গলা দেহটা থেকে, মাছেরা কিরকম খুবলে নিয়েছে আমার চোখ দুটো, দেখো দেখো মাছেরা কিরকম করে খুবলে নিয়েছে আমার চোখ দুটো। কথাগুলো বলতে বলতে নদীর পাহাড় ধরে শিউলি এগিয়ে চলেছে। পিছনে পথের ওপরে ছড়িয়ে রয়েছে ছোট্ট শিবিরের কঙ্কালের অংশগুলো। শিউলির পিছনে পিছনে চলেছে নারায়ণ। যেভাবেই হোক শিউলিকে আজ আটকাতেই হবে। একসময় নারায়ণ পিছন থেকে ধরে ফেলে শিউলিকে, তবে নারায়ণ শিউলির চোখের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। তবুও সে মনে জোর নিয়ে শক্ত করে শিউলির হাতটা চেপে ধরে। সেই রাগে শিউলি বাঁ হাত দিয়ে নারায়ণের চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়। সাথে সাথে চিৎকার করে ওঠে নারায়ণ। তার চোখ থেকে ঝরে পড়ে রক্ত। নারায়ণের হাতের বন্ধন অনায়াসই ছাড়িয়ে সামনের দিকে চলতে থাকে শিউলি। এবার নারায়ণ চোখ চেপে বসে পড়ে। সে বুঝতে পেরেছে তার বাঁ চোখ দিয়ে সে আর কোনোদিনও দেখতে পাবে না। তবে অনেক কষ্টে এক চোখ নিয়ে সে দেখতে পায় শিউলি নদীর জলে নামতে শুরু করেছে। এবং কিছুটা যাবার পর সে বলল, বাবা, ওই দেখো এই নদীর বুকে আমার দেহটা যেমন ভেসে উঠেছিল, আর কদিন পরে ওর শরীরটা কেমন করে ভেসে উঠবে। সেদিন এসে নিয়ে যেও তোমার সোহাগের বউকে, হ্যাঁ? আর ভুল করে তুই যেন একে এখান থেকে বাঁচাতে আসিস না, বুঝলি? তাহলে তুইও কিছুদিন পরে তোর ওই বউয়ের মতো নদীর জলের উপরে ভেসে উঠবি।
কথাগুলো বলতে বলতে নদীর জল সরিয়ে সরিয়ে অনেক দূর চলে গেল শিউলি। তারপর ঝোঁক করে মাথাটা ডুবিয়ে দিল নদীর জলে। নারায়ণ বিস্ফারিত চোখে দেখল শিউলি মাথা তুলে বাঁচার চেষ্টা করছে। সে একবার চিৎকার করে বলে উঠল, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও, ওগো বাঁচাও, ওগো বাঁচাও, 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 বাঁচাও। শিউলির গলার আওয়াজে সম্বিত ফিরে এলো নারায়ণের। তার সকল ভয় দূর হলো এবার। সে মাটি থেকে উঠল, তারপর চিৎকার করে বলল, শিউলি, 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 তোর কিছু হবে না। শিউলি, আমি আসছি, আমি আসছি শিউলি। কথাটা বলেই নদীতে ঝাঁপ দিতে যাবে এমন সময় কোনো এক অদৃশ্য হাত নারায়ণের গলাটা ধরে ছুঁড়ে ফেলে দেয় ঝোপের মধ্যে। এদিকে শিউলি বাঁচার জন্য ছটফট করতে থাকে। নারায়ণ তাও হার মানে না। সে ওঠে ফের, তারপরে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই মাটির তলা থেকে কে যেন তার পাটা চেপে ধরে। মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় নারায়ণ। সে দেখে শিউলি হাবুডুবু খেতে খেতে এক সময় জলের মধ্যে তলিয়ে যায়। নারায়ণ প্রচন্ড রেগে যায়। সেই সময় চিৎকার করে বলে ওঠে, শিউলি, এ কি হলো তোর? শিবু, সারা শুয়োরের বাচ্চা, হারামজাদা, নিজের মাকে মেরে ফেললি, কুলাঙ্গার। এখন বুঝতে পারছি তোকে শিউলি শাস্তি দিয়ে ঠিক করেছিল, একদম ঠিক করেছিল। সনসনে হাওয়া এসে নারায়ণের শরীরে লাগলো। সে যন্ত্রণায় লাফাচ্ছিল। এমন সময় সেই অদৃশ্য হাত পেছন থেকে নারায়ণের ঘাটটা চেপে ধরল। তারপর মাটির মধ্যে নারায়ণের মুখটা চেপে ধরল। নারায়ণ ছটফট করতে লাগলো। সেই সময় শিউলি ঠিক করেছিল, তাই না? তুইও ওই দলে, এবার তুইও মর। তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? শিবু মাটিতে ঘষিয়ে ঘষিয়ে নারায়ণকে ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার চেষ্টা করতে লাগলো নারায়ণ, কিন্তু নদীর স্রোতে একসময় সে হার মানতে বাধ্য হল এবং সেও শিউলির মতো জলের তলায় তলিয়ে গেল। নারায়ণ আর শিউলির নিধর দুটো দেহ দিন তিনেক পরে ভেসে উঠল বাঁশকোপা নদীর পাড়ে। গ্রামবাসীরা বিস্ফারিত চোখে দেখল শিউলির শরীরে অসংখ্য ঝাঁটার বাড়ির দাগ, আর তার চোখ দুটো খুবলে খাওয়া। এরপর নারায়ণের দেহটার দিকে ঝুঁকে পড়ে সবাই এক অদ্ভুত দৃশ্য দেখল। নারায়ণের দু হাতে লম্বা লম্বা আঁচড়ের দাগ, আর সেই স্থান থেকে তখনও নেমে আসছে তাজা রক্তের ধারা। একটা চোখ খুবলে খাওয়া, ঠিক শিউলির চোখের মতো। এইরকম দৃশ্য দেখে গ্রামের সমস্ত লোক বেশ ভয় পেয়ে গেল। তারা সবাই ভাবল এইখানে কোনো প্রেতাত্মা বাস করেছে হয়তো, এবং ওই প্রেতাত্মা মানুষের মাংস খেতে পছন্দ করে। তাই গ্রামের সমস্ত লোকেরা সাবধান হয়ে গেল। বিশেষ করে গ্রামের লোকেরা নারায়ণদের বাড়ির দিকে আসাটাই বন্ধ করে দিল। তবে কয়েকদিন পর নিভা যখন মরল এবং তার শরীরের অর্ধেক মাংস খুবলে খুবলে খাওয়ার চিহ্ন যখন গ্রামের লোকেরা দেখল, তখন তারা ধরে নিল ওরা মানুষ খেতে ভালোবাসে। তাই তারা সবাই মিলে বলল,
সবাইকে খবর দে। আমারও ভাই মনে হচ্ছে রান্না এসব করেছে, ঠিক? তবে তবে নিভাকে কি ওরাই মেরেছে? মাংস খেয়ে নিচ্ছে। না, আমি আর এদিকে আসছি না, এদিকে আর আসা যাবে না, একদম আসা যাবে না। খবর দে রে, আমি আর এদিকে আসছি না, এদিকে আর একদম আসা যাবে না। খবর দে রে, খবর দে। শুনছিলেন আজকের গল্প দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে সে মানুষ খেতে ভালোবাসে। আজ গল্প পাঠে ছিল তন্ময় এবং গল্পের সূত্রধার আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল বর্ণালী, সুমনা, প্রকাশ, পম্পা ও আমি সুমন। এই গল্পের স্ক্রিপ্টিং করেছেন মৌমিতা সাহা। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সেট করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।